আমি এখন বসে আছি বাগনানে সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া কমিউনিস্টের এই কার্যালয়ে। বুঝতে অসুবিধা হচ্ছে? আপনারা এসইউসিআই এর নাম সকলেই শুনেছেন। সেই এসইউসিআই এর বাগনানের পার্টি অফিসে আমরা বসে আছি। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে যখনই বাম রাজনীতি নিয়ে আলোচনা হয়, মূলত আমরা বামফ্রন্টের কথাই বলি, বা খুব ভালোভাবে বলতে গেলে আমাদের সিপিআইএমের কথাই মনে পড়ে। কিন্তু এর বাইরেও দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বাম রাজনীতিতে এসইউসিআই একটা খুব উল্লেখযোগ্য দল। যদিও আমাদের দেশের সংসদীয় রাজনৈতিক ব্যবস্থায় নির্বাচনী সাফল্যের নিরিখে এখনো পর্যন্ত এই দল সেরমভাবে দাগ কেটে উঠতে পারেনি বলেই হয়তো মিডিয়াতে, গণমাধ্যমে সেরকম একটা প্রচার নেই। কিন্তু এসইউসিআই আছে, আপনারা প্রত্যেকেই তার নাম শুনেছেন। কিছুদিন আগেই আপনারা জানেন ব্রিগেডে একটা বিরাট বড় জনসভা এসইউসিআই এর হয়েছে। তা আজকে আপনারা জানেন লোকসভা নির্বাচনের দামামা বেজে গেছে, এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এসইউসিআই পশ্চিমবঙ্গের 42টি লোকসভা কেন্দ্রে তাদের একক ক্ষমতায় কিন্তু লড়াই করছে, এবং গোটা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে 151টি আসনে এসইউসিআই লড়াই করছে। আজ আপনাদের সামনে যাকে নিয়ে আসবো, এই পার্টি অফিসে যার সাক্ষাৎকার নিতে আমি এসেছি, তিনি হচ্ছেন এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের এসইউসিআই মনোনীত প্রার্থী শ্রী নিখিল বেরা মহাশয়। নিখিলদা, নমস্কার। আপনাকে নমস্কার। নিখিলদা, শুরু করব একদম একটা অতি প্রাসঙ্গিক প্রশ্ন দিয়ে। সেটা হচ্ছে, কমিউনিস্টরা বরাবরই বস্তুনিষ্ঠতার কথা বলে, যে বাস্তবের মাটিতে পা ফেলে কি করে চলতে হয়। কারণ কমিউনিজম তো হলো একটা ফলিত বিজ্ঞান, এটা প্রয়োগের শাস্ত্র। দিন বদলে গেছে, সময় বদলে গেছে, একবিংশ শতাব্দীর দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে আছি। মিডিয়াতে, গণমাধ্যমে কোথাও যে মূল ধারার যে মিডিয়াগুলো আমরা দেখি, টিভি চ্যানেলগুলো, খবরের কাগজগুলো, সেখানে মূলত যারা মূল ধারার রাজনৈতিক দল, বাম অবাম, আমি সবার কথাই বলছি, এসইউসিআইকে নিয়ে কোথাও কোনো আলোচনা খুব একটা আমাদের চোখে পড়ে না। কিন্তু আজকে এমন একটা পৃথিবীতে আমরা বাস করি যেখানে মিডিয়াকে বাদ দিয়ে, মিডিয়াকে অস্বীকার করে আপনি এই ভোটের রাজনীতিতে কিন্তু ঠিকমতো পেরে উঠবেন না। সেই লেভেল প্লেইং ফিল্ডটা নেই। আর ইলেকটোরাল বন্ড নিয়ে তো কথা আছেই। বামপন্থী দলগুলো তো ইলেকটোরাল বন্ডে টাকা নেয়নি, আপনারাও নেননি। সেই প্রথাগত যে কৌটো নাড়িয়ে কাগজ পেতে যে কালেকশন করে আমাদের নির্বাচনে লড়তে হয়। যদিও আমার কাছে যে সমস্ত এসইউসিআইয়ের এই নির্বাচনকে কেন্দ্র করে যে সমস্ত লিটারেচারগুলো এসে পৌঁছেছে, সেগুলো পড়ে দেখলাম যে সেখানে বলা হচ্ছে যে আমরা তো ঠিক নির্বাচন ভিত্তিক দল নয়, আমরা একটা বিপ্লবী দল যারা সমাজ বদলানোর কথাবার্তা ভাবি। এটা হচ্ছে এসইউসিআইয়ের বক্তব্য। তা আমার কথা হচ্ছে, নির্বাচনী রাজনীতিতে যখন অংশগ্রহণ করেই ফেলেছেন, 42টা আসনে প্রার্থীও দিয়েছেন একক ক্ষমতায়, সারা ভারতবর্ষে 151টা আসনে লড়ছেন, এইগুলোকে অস্বীকার করে সেই লড়াইটা আরো কতটা কঠিন হবে অন্যান্য দলগুলোর সঙ্গে, এইটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। মানে আমরা তো একক শক্তিতে, বুঝতেই পারছেন, লড়াই করছি, এবং এখানে বলতে পারেন একটা অসম লড়াই। আজকের ইলেকট্রাল বন্ড সামনে এসছে, তার আগেও এই সমস্ত দলগুলো বিভিন্ন যে এদেশের শিল্পপতি, পুঁজিপতিদের কাছ থেকে তারা ব্যাপক পরিমাণে যে উপভোগ নেওয়া, আরেকটু জোরে, এবং তার ভিত্তিতে তারা এই নির্বাচনকে পরিচালনা করা, সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমরা লক্ষ্য করেছি যে ইলেকশনের আগে আমাদের জিনিসপত্রের যা দাম থাকে, ইলেকশনের পরে কিন্তু তা কয়েক গুণ বেড়ে যায়। এই যে সম্প্রতি এই যে গ্যাসের দাম 100 টাকা কমিয়ে দিল, তার আগে ছিল 400 টাকা, সেটা বাড়িয়ে করলো 1200 টাকা, কমালো 100 টাকা, মানে বিশাল কিছু করেছে। তা যাই হোক, এই সমস্ত দলগুলো কিন্তু শিল্পপতি, পুঁজিপতিদের কাছ থেকে হ্যাবক পরিমাণে টাকা নেয়,
এবং সেটা কিন্তু তাদেরকে পুষিয়ে দেয়। তারা তো এমনি এমনি টাকা দেবে না, তারা তো দান ছত্র খুলে বসে নেই, তারা কিন্তু তাদের স্বার্থেই দেয়। স্বার্থটা এটাই যে ভোটে তারা এই সমস্ত দলগুলো এই টাকাগুলো কাজে লাগাবে এবং ভোটে জিতে সেই দল তাদের হয়েই সমস্ত কার্যকলাপ করবে। এ পর্যন্ত আপনারা লক্ষ্য করেছেন যে যতগুলো বিভিন্ন ইলেকশন হয়েছে, বিভিন্ন দল বিভিন্ন সময় ক্ষমতায় গিয়েছে, আমরা লক্ষ্য করেছি যে তাদের কিন্তু চরিত্রের কোনো পরিবর্তন হয়নি, তারা একই ধারায় চলেছে। অথচ তাদের ঝান্ডার পার্থক্য, স্লোগানের পার্থক্য, তাদের নামের পার্থক্য, নেতার পার্থক্য আছে, কিন্তু মূলগত চরিত্রের কোনো পার্থক্য নেই। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিলে হয়তো আমরা আপনার কাছে পরিষ্কার তো হবেই, অন্যান্যদের কাছে খুব পরিষ্কার, সাধারণ মানুষের কাছে খুব পরিষ্কার হবে। যেমন ধরুন, পাসপোর্ট পাতা তুলে দেওয়ার প্রশ্নে আমরা একটা সাধারণ মানুষ, যে খেটে খাওয়া মানুষ, তাকে যদি প্রশ্ন করা হয় এটা কি ঠিক, বলে না, একদম ঠিক না। আমরা সাধারণ মানুষ সবাই মনে করছি ঠিক না। অথচ এই প্রশ্নে, অর্থাৎ শিক্ষা ধ্বংসের প্রশ্নে, এই সমস্ত দলগুলো সবাই কিন্তু এক সব শিয়ালের এক না। আপনি লক্ষ্য করেছেন যে রাজীব গান্ধী যখন ন্যাশনাল এডুকেশন পলিসি চালু করে, সেখানে কিন্তু আমরা সেই দিল্লিতে গিয়েছিলাম ওই ন্যাশনাল এডুকেশন পলিসির বিরুদ্ধে লড়াই করতে, এবং আপনারা ওই ইংরেজি তুলে দেওয়ার বিরুদ্ধে বন্ধ করেছিলেন, সেটা খুব এটা প্রাসঙ্গিকভাবে বলছি। তাহলে সেই লড়াই করেছিলাম। তারপরে এখানে এই দেশে, এই পশ্চিমবঙ্গে, এখানে পাসপোর্ট পাতা তুলে দেওয়া হলো, যেটা হচ্ছে ইংরেজি এবং পাসপোর্ট পাতা প্রথম শ্রেণী থেকে। সেটা নিয়ে আপনি যেটা বললেন যে 19 বছর, দীর্ঘ 19 বছর ধরে লড়াই করে, বিভিন্ন শিক্ষাবিদ বুদ্ধিজীবীদের নিয়ে গণকমিটি গঠন করে, আন্দোলন করে, আমরা ধারাবাহিক আন্দোলন করে আমরা কিন্তু ইংরেজিটা ফিরিয়ে আনলাম, কিন্তু পাসপোর্ট পাতাটা ফেরাতে পারলাম না। তখন বিরোধিতা করেছিল কে না, তখন এই বিরোধী অবস্থানে ছিল এই তৃণমূল কংগ্রেস। অথচ আমরা লক্ষ্য করলাম এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরই তারা বললো না, 8 পর্যন্ত না, ওটা আরেকটু বাড়িয়ে দেবো, মানে তারা 4 পর্যন্ত না, 8 পর্যন্ত তারা পাসপোর্ট পত্রটা তুলে দিল। অপরদিকে আমরা লক্ষ্য করছি বিজেপি আজকের উঁকিঝুঁকি মারছে এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার জন্য। অথচ সেই দল কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি 20 যেটা বলছে, সেখানে কিন্তু রাজীব গান্ধীর যে শিক্ষানীতি এবং এই শিক্ষানীতির মধ্যে কোনো পার্থক্য নেই। তারা বলছে ওটা 12 পর্যন্ত তুলে দেওয়া হবে পাসপোর্ট পাতার প্রশ্ন। আমি একটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তাহলে দেখুন, পাসপোর্ট পাতা তুলে দেওয়ার প্রশ্নে বা শিক্ষাকে ধ্বংস করার প্রশ্নে, সাধারণ মানুষের কাছে শিক্ষাকে কেড়ে নেওয়ার প্রশ্নে এই সমস্ত দলগুলো একই নীতি নিয়ে চলছে। তাহলে আরও সমস্ত বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি, শিক্ষানীতি, স্বাস্থ্যনীতি, বিদ্যুৎ নীতি, সমস্ত নীতি নিয়ে যদি আমরা আলোচনা করি, দেখবো যে এই সমস্ত দলগুলো একই সুরে বাঁধা আছে, একই সুরে গান করছে। অথচ তারা এই মাঠে ময়দানে যে লড়াইটা করছে, এইখানে বুঝতে হবে যে এটা এদেশের শিল্পপতি, পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করার জন্যই এই সমস্ত দল। এবং যেটা আমরা সাধারণ মানুষ দেখতে পাই না, সাধারণ মানুষ তারা কিন্তু পর্দার আড়ালে যে তারা থাকছে, তারা মানে শিল্পপতি, পুঁজিপতিরা পর্দার আড়ালে যেমন করে একটা পুতুল নাচে, পুতুল যারা নাচায় তাদেরকে আমরা দেখি না, পুতুল নাচটাই দেখি। জনগণ অনেকটা সেরকম ধরনের নাচই দেখছে, এই ভোট রঙে বিভিন্ন নাচ দেখছে, বিভিন্ন সময় বিভিন্নভাবে। তারা কিন্তু সত্যিকারের কারা নাচাচ্ছে পিছন থেকে তারা বুঝতে পারছে না। তারা যে এই সমস্ত দলগুলোকে নাচাচ্ছে, তারা যে এই দলগুলোকে কাজে লাগাচ্ছে, এটা তারা বুঝতে পারছে না। তারা হচ্ছে মূল মালিক, আর এটা হচ্ছে ম্যানেজার। এই ম্যানেজারকে দিয়ে এই সমস্ত কিছু কাজ করে। আমরা সাধারণ মনে করে হ্যাঁ, একটা দল পরিবর্তন হলে, নেতা পরিবর্তন হলে বিশাল কিছু হয়ে যাবে। না, ওদের কোনো ক্ষমতাই নেই, ওদের কোনো ক্ষমতাই নেই। ওরা কেবল ওদের সুতোই বাঁধা আছে, যেমন করে টানবে সেমন। যদি বেতালিন করে তাহলে কিন্তু তাকে তারপরে কিন্তু এই ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করে দেবে, তার যদি স্বার্থ রক্ষিত না হয়। এটি হচ্ছে মোদ্দা কথা। সেই জন্য আজকের একদিকে এই সমস্ত দলগুলো এইভাবে তারা লড়াই করছে, অপরদিকে এসইউসিআই কমিউনিস্ট দল সাধারণ মানুষ, গরিব মানুষের স্বার্থ নিয়ে একটা অসম লড়াই করছে, যেটা বুঝতেই পারছেন। সাধারণ মানুষের কাছ থেকে কালেকশান দুটো 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা করে কালেকশান করে এই দলের যা কিছু লড়াই, আন্দোলন, সংগ্রাম, এমনকি এই ইলেকশনের যে লড়াই, সেটা কিন্তু এইভাবেই পরিচালনা করছে। তার ফলে এই জন্যই আপনারা
এই মিডিয়াতে দেখতে পান না। আর মিডিয়াটা কাদের দ্বারা পরিচালিত এটাও জানেন ভালো করে। হ্যাঁ, আমি ওই জন্যই বলতে চাইছি যেটা, যে তাহলে তো লড়াইটা একদম অসম লড়াই হয়ে গেল। এই যে অসম লড়াই, ধরুন আমি একটা আপনাকে ছোট্ট উদাহরণ দিয়ে যদি বলি, ধরুন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভা, প্রত্যেকটা বিধানসভায় যদি ধরে নেওয়া যায় অ্যাভারেজ 200 করে বুথ আছে, তাহলে প্রায় 1200, 1300, 1400 বুথ। এখন এই প্রত্যেকটা বুথে একজন করে পোলিং এজেন্ট আর তার একজন করে রিলিভার, মোটামুটি যদি 2টো করে লোক দিতে হয়, তাহলে গোটা উলবেড়ে কেন্দ্রটাকে আপনাদের ম্যান করতে গেলেই প্রায় 2800 লোক লাগবে, 2800 ম্যান পাওয়ার লাগবে। আচ্ছা, আমি ধরে নিলাম এসইউসিআই এর সেই ডেডিকেটেড মানে বাহিনী আছে, বাহিনী এই কথাটা এখানে বলবো না, যে এসইউসিআই এর সেই ডেডিকেটেড কর্মী আছে, তারা সেইটা আপনি করে নিলেন। কিন্তু এই ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার, মানুষ তো এখন প্যাকেজিংয়ে বিশ্বাস করে, কাদের দেয়াল লেখা বেশি চোখে পড়ছে, কাদের ফ্ল্যাগ ফেস্টুন বেশি চোখে পড়ছে, এর ওপরে এই যে মানুষের সিদ্ধান্ত প্রভাবিত হয়ে যাচ্ছে, তাহলে এই দোষটা কি আপনি প্রচারকে দেবেন, না মানুষের চেতনার সেই উন্নতি হয়নি সেই দিকে, মানে দোষটা কি তার, না দোষটা মিডিয়ার? দোষটা কি মানে পুঁজিবাদী ব্যবস্থায় এই যে এরকম একটা প্রাচুর্য, আড়ম্বর, অন্যান্য রাজনৈতিক বা যাকে আপনাদের ভাষায় বুর্জুয়া, পেটি বুর্জুয়া দল বলি, সেই দলের যে এই যে আড়ম্বর, একটা নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়া, লাল নীল বেলুন থেকে শুরু করে বড় বড় হুড খোলা গাড়িতে রোড শো, হাত নাড়া, ফুল ছড়া, এর সঙ্গে পাল্লাটা দেবেন কি করে নিখিলদা? হ্যাঁ, এটা ঠিকই বলেছেন। আমরা মনে করি ভোটকে পরিচালনা করছে 3M। একটা হচ্ছে মাসল পাওয়ার, মানি পাওয়ার, আর এই প্রপাগান্ডা পাওয়ার। যেটা এবারে আমাদের, এই যে আপনাকে একটু ডিস্টার্ব করলাম, যেটা হচ্ছে এবারে আমাদের রাজীব কুমার, যিনি নির্বাচন কমিশনার, যেদিন সাংবাদিক সম্মেলন করে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করলেন, সেদিন বলেছিলেন এবারে আমাদের নির্বাচন কমিশনের লড়াই এই 3M এর বিরুদ্ধে। হ্যাঁ, যে মানি পাওয়ার, মাসেল পাওয়ার আর মাফিয়া, এই যে মানে এদের। হ্যাঁ, এইটা এর বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই। এখন এটাই ভোটটা পরিচালনা করছে, সেই জন্যই অসম লড়াই হয়ে যাচ্ছে। কারণ এখানে ব্যাকিং হচ্ছে শিল্পপতি, পুঁজিপতিদের ব্যাকিং, আর আমরা সাধারণ মানুষের সাহায্য নিয়ে চলা দল এবং তার সেই শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। সেই জন্য এছাড়া তো উপায় নেই। এই জায়গাটা আমরা কেন বলছি, এই সমস্ত দলগুলো, এই সমস্ত শিল্পপতি, পুঁজিপতিদের তাদের কাছে টাকা নিয়ে তাদের কাছে টিকিটা বাঁধা আছে, আর আমরা সাধারণ মানুষের কাছ থেকে এই যে 10 টাকা 5 টাকা করে কালেকশন করছি, তাদের কাছেই কিন্তু আমাদের টিকিটা বাঁধা। সেই জন্য আমরা লড়াই সংগ্রামটা করার জন্য তাদের কাছে দায়বদ্ধ। একটা বিপ্লবী দল এইভাবেই কিন্তু এক ইঞ্চি করে কিন্তু তারা এগিয়ে যায়, লড়াই করে, চেতনা বৃদ্ধি করে। এবং দেখছেন, লক্ষ্য করছেন, আমাদের বৃদ্ধি হয়েছে। আমাদের শুরু হয়েছিল তো সেই 6 জনকে দিয়ে। আচ্ছা, এখানে আরেকটা কথা খুব মনে পড়ে গেল এই প্রসঙ্গে, এই লেভেল প্লেইং ফিল্ড বা ইলেকশনের প্রসঙ্গে মনে পড়ে গেল, মমতা ব্যানার্জি ইদানিং বা এর আগের নির্বাচন থেকেও লক্ষ্য করছি, মমতা ব্যানার্জি বিভিন্ন জনসভায় বলছেন যে স্টেট ফান্ডেড ইলেকশন। আর এবারে সিপিআইএম এর যে ম্যানিফেস্টো বেরিয়েছে সারা দেশের পরিপ্রেক্ষিতে, তাতেও আমি দেখলাম সিপিএমও বলছে যে আমরা যদি কোনোদিন ক্ষমতায় আসি দেশে, তাহলে আমরা স্টেট স্পন্সর্ড ইলেকশন করব, এইভাবে এই ইলেকটোরাল বন্ডের মাধ্যমে নয় বা অন্য কোনো মাধ্যমে নয়, স্টেট প্রত্যেকটা রাজনৈতিক দলকে ফান্ডিং করবে ইলেকশন লড়ার জন্য। আপনারাও সেইটা বলছেন। তা আমার আয়রনিটা এইটাই লাগছে যে মমতা ব্যানার্জির সঙ্গে তো বাম দলগুলোর একটা মানে চূড়ান্ত বিরোধিতা আছে, প্রায় উত্তর মেরু দক্ষিণ মেরু সম্পর্ক। তা সেইখানে এই যে মমতা ব্যানার্জি যে দাবিটা করছেন, সিপিএমও সেই দাবিটা করছে, আপনারাও বলছেন যে এইরকমভাবে পুঁজিপতি বা বড় বড় যারা কর্পোরেট, তাদের ফান্ডে যেন ইলেকশনটা নিয়ন্ত্রণ না হয়, স্টেট যেন ফান্ডিং করে। তা আমি মানে আমার যেটা প্রশ্ন, যে এই একই রকম কণ্ঠস্বরটা হয়ে যাচ্ছে না। একটু আমি আপনার কাছে ক্লিয়ার করতে চাই, স্টেট ফান্ডিং বলতে কি বোঝাচ্ছে? স্টেট ফান্ডিং বলতে মমতা ব্যানার্জি কি বলছে বা আপনি কি বলছেন? না, আমি স্টেট ফান্ডিং বলতে বুঝি এরকম একটা নিশ্চয়ই কোনো ফান্ড আলাদা করে সরানো থাকবে রাষ্ট্রীয় তহবিল, যখন ইলেকশন ঘোষণা হবে সেটা হয় নির্বাচন কমিশনের আন্ডারে থাকবে বা কারো আন্ডারে থাকবে, তারাই প্রত্যেকটা দলকে নির্বাচনে লড়ার জন্য টাকা দেবে। কিন্তু এইটার বাস্তব ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে তো অনেক অসুবিধে হয়ে যাবে।
কারণ আমার যদি গোটা দেশের 543টা আসনে ক্যান্ডিডেট দাঁড় করানোর মতো, তখন তো এরকম হবে যে সে রাম শ্যাম যদু মধু, যেহেতু সরকার টাকা দিচ্ছে আমাকে দাঁড়ানোর, জামানতটা যেহেতু সরকার দিয়ে দিচ্ছে আমি দাঁড়িয়ে পড়বো। তো এইরকম একটা ব্যাপার, এর একটা কোনো কংক্রিট রূপরেখা কিন্তু এখনো পর্যন্ত আমাদের দেশের সামনে নেই। সেই তাহলে ওইটা নিয়ে আলোচনা করার বিষয় নয়, যেটা আলোচনা করার বিষয় যে এদেশের বৃহৎ শিল্পপতি তারা কিন্তু এই সমস্ত বৃহৎ দলগুলোকে পরিচালনা করে, যেমন বিজেপি, কংগ্রেস, এই সমস্ত দলগুলোকে পরিচালনা করে, খুব সংক্ষেপে বললে হয়। আর এদেশের ছোট আঞ্চলিক পুঁজিপতিরা তারা কিন্তু আঞ্চলিক দলগুলোকে পরিচালনা, যেমন এই যে মমতা ব্যানার্জি, তিনি কি ওই শিল্পপতি পুঁজিদের কাছ থেকে টাকা নেন না? নিয়েছেন, নেন, সেটা কিন্তু বৃহৎ এই আঞ্চলিক পুঁজি এবং টাকা নেওয়ার পরিপ্রেক্ষিতে বিজেপির পরেই 2 নম্বরেই তৃণমূল কংগ্রেস একটা আঞ্চলিক দল হওয়া, ওটা হচ্ছে ইলেকট্রাল বন্ডের প্রশ্ন। কিন্তু আমি বলবো যে এখানে কি যেমন মমতা ব্যানার্জি নিয়েছে, মানে ইলেকট্রন বন্ডে বাদ দিয়ে এদেশের আঞ্চলিক পুঁজিদের কাছ থেকে, পুঁজিপতিদের কাছ থেকে সিপিআইএমও তো নিয়েছে। না হলে এত বছর ধরে, 34 বছর ধরে ক্ষমতায় থাকতে পারে না। তাই 29 বছর ধরে একটা সরকার যখন ক্ষমতায় থাকছে, বুঝতে হবে শিল্পপতি পুঁজিপতিদের যদি বদান্যতা না থাকে, সে দল কোনোদিন ক্ষমতায় থাকতে পারে না। এটা পরিষ্কার বোঝা দরকার। সেই জন্য স্টেট ফান্ডিং বলতে কি বলছেন আমি জানি না, কিন্তু এরা কিন্তু শিল্পপতি মানে আঞ্চলিক পুঁজি দ্বারা পুষ্ট দল, সমস্ত দল। এই জন্য গোড়াতেই বললাম, এই সমস্ত দলগুলো এদেশের শিল্পপতি পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করছে। অপরদিকে এসইউসিআই দল সাধারণ মানুষের জন্য লড়াই করে এদেশের আমূল পরিবর্তন করে, বিপ্লবের মাধ্যমে পরিবর্তন করে, যেটা রাশিয়ায় হয়েছিল, লেনিনের নেতৃত্বে বিপ্লব সমাধান হয়েছিল, সেই বিপ্লবের মাধ্যমে সমাজতান্ত্রিক দেশ হয়েছিল। এবং সে দেশে 10 বছরের মধ্যে তাদের সেই দেশে একজনও বেকার ছিল না, একটাও ভিখারি ছিল না, প্রস্টিটিউট ব্যবস্থা উঠে গেছিল, এমনকি শেষের দিকে রুটিটা ফ্রিও হয়ে গেছিল। আমরা কিন্তু ইলেকশনে দাঁড়িয়ে এটা পরিষ্কার করে আমরা এই কথাটা রাখি যে আমাদেরকে যদি জিতিয়েও দেন, আমরা কিন্তু খুব বেশি মৌলিক পরিবর্তন করতে পারবো না। হ্যাঁ, চুরি দুর্নীতির প্রশ্নে এসোসিয়েট যে সততা, সেগুলো কমতে পারে, কিন্তু মৌলিক প্রশ্ন একেবারে সবার জন্য শিক্ষা, সবার জন্য হচ্ছে আমাদের বেকারদের চাকরি, এইগুলো মৌলিক সমস্যার সমাধান এই সিস্টেমের মধ্যে হতে পারে না। একমাত্র আমূল পরিবর্তন মাধ্যমে, যেটা করেছে রাশিয়া লেনিনের নেতৃত্বে বিপ্লবের মাধ্যমে, সেটাই আমরা কিন্তু ইলেকশনের সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলব। আমাদেরকে জিতিয়ে দিন, আমরা আপনাদের ভোট পাল্টে দেবো, সমস্ত কিছু করে দেবো, এই কথাটা কিন্তু আমরা বলি না। এই জন্য একটা বিপ্লবী দল এইভাবেই একটা অংশগ্রহণ করে ভোটে। সরাসরি এবার একটা মানে একদম ভোটের রাজনীতির প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে এটা দেশের নির্বাচন। মূল প্রতিপক্ষ বিজেপি, যেহেতু তারা 10 বছর সরকার চালিয়েছে, বিজেপির বিরুদ্ধে লড়াই। তা এখন প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে যদি বিচার করি, পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে বিচার করলে এখানে মূল 2 প্রতিপক্ষ বলে যাদের খাড়া করা হচ্ছে, যে বিজেপি আর তৃণমূল। এবং দেখবেন বামফ্রন্ট অভিযোগ করে যে এই যে বাইনারি, বিজেপি তৃণমূলের বাইনারি। তা এখন প্রশ্ন হচ্ছে, সেই একদম আরএসএস এর গোলওয়ালকারের কথা ধরে যদি বলি, যে ওনার বইতে আমি পড়েছি, ওখানে উনি লিখছেন যে আমাদের হিন্দুদের বা আমাদের আরএসএস এর প্রধান শত্রু হচ্ছে খ্রিস্টান, মুসলিমস আর কমিউনিস্ট। নীতিগতভাবে, তত্ত্বগতভাবে বাম দলগুলোর মূল শত্রু হচ্ছে ফ্যাসিস্ট বিজেপি। এবং বিজেপি এখন দেশের ক্ষমতায়, আর নির্বাচনটা সমগ্র দেশের নির্বাচন। কিন্তু আপনি যদি পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিত দিয়ে বিচার করেন, পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে বিচার করলে একজন সাধারণ ভোটার ভাবছে যে আমি বিজেপির এই ফ্যাসিস্ট রাজনীতির বিরুদ্ধে, বিজেপির এই জনবিরোধী নীতির বিরুদ্ধে, আমি বিজেপির বিরুদ্ধে ভোট দিতে চাই। আবার আমি এই বিগত 10-15 বছর ধরে তৃণমূল যে রাজ্য সরকার হিসেবে রাজ্য সরকার পরিচালনা করার ক্ষেত্রে তৃণমূলের যে একদম নির্বিচার দুর্নীতি, তৃণমূলের যে এই প্রশাসন চালানোর ক্ষেত্রে অক্ষমতা, আইন শৃঙ্খলার অবনতি, গোটা শিক্ষা দপ্তর জেল খাটছে, বেকার যুবক যুবতীরা রাস্তায় বসে বিক্ষোভ দিচ্ছে, তাহলে এই যে একটা ক্যাওস পরিস্থিতি মমতা ব্যানার্জির নেতৃত্বে তৈরি হয়েছে, আমি এরও বিরুদ্ধে। এইরকম ভোটার যারা বিজেপিরও বিরুদ্ধে, যারা তৃণমূলেরও বিরুদ্ধে, ধরুন আমি কথায় ধরে নিচ্ছি
ধরে নিচ্ছি যে সেই ভোটার, যে ভোটার বিজেপিরও বিরুদ্ধে, তৃণমূলেরও বিরুদ্ধে, সেই ভোটার বাম মনোভাবাপন্ন। তাহলে তাকে এবার একটা বাম মনোভাবাপন্ন হতে পারি, বাড়িতে অনেক মার্কস, লেনিন, স্টালিনের বই থাকতে পারে, কিন্তু আমাকে যখন প্রয়োগ করতে হবে সেই চিন্তাটা, কোনো একটা প্রতীকে তো বা কাউকে একটা ভোট দিতে হবে। তো এইবারে একটা বাম ভোটার যখন ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে, সেখানে সে সিপিআইএম প্রার্থী থাকতে পারে, বামফ্রন্টের অন্যান্য শরিক দলের প্রার্থী থাকতে পারে, আপনাদেরও প্রার্থী থাকতে পারে। আমি বলছি এরকম বাম ভোটার কিন্তু প্রচুর আছে যাদের গায়ে কোনো বামপন্থী দলের স্ট্যাম্প মেরে দেওয়া যায় না। মানে স্ট্যাম্প মারা সিপিএম, স্ট্যাম্প মারা সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, এসইউসিআই কিচ্ছু নয়। এইরকম একটা বাম ভোটার বামফ্রন্টের যে মূলধারার রাজনৈতিক দল, বিশেষ করে সিপিআইএম, তাকে বাদ দিয়ে এসইউসিআই কে নির্বাচন করবে কেন? এখন এই প্রসঙ্গে একটা কথা বলি, আমরা কিন্তু দেশব্যাপী চেয়েছিলাম বাম ঐক্য। আচ্ছা, আজকের ফ্যাসিস্ট আমাদের পার্টির মূল স্ট্র্যাটেজি কিন্তু তাই, যে ফ্যাসিস্ট আজকের এই বিজেপিকে হটাতে গেলে আমাদের একটা ঐক্যবদ্ধ বামৈক্য চাই, একটা বড় ধরনের লড়াই চাই বামদের যুক্ত করে। আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, মানে আমি ওই কথাটা খুব তাৎপর্যপূর্ণ। বাম ঐক্য আপনারা চেয়েছেন, আপনারা বিজেপি বিরোধী সমস্ত ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলের ঐক্য বলছেন না, কিন্তু না, শুধু বামপন্থী দলগুলোর ঐক্যের হ্যাঁ, কথা বলছেন। আমাদের মানে আমি একদম ক্লিয়ার হয়ে গেলাম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। এবং আমাদের সর্বভারতীয় সম্পাদক প্রভাস ঘোষ, তার সঙ্গে কথাও হয়েছিল এবং ছদলের বাম ঐক্য কিন্তু গড়ে উঠেছিল। সিপিআই, সিপিএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক আর সিপিআই, এসইউসিআই, এই ছ দল নিয়ে কিন্তু বাম ঐক্য গড়ে উঠেছিল। আমরা কিন্তু ন্যূনতম কিছু দাবি নিয়ে ঐক্যমত যে ব্যাপারে হয়েছি, সারা দেশব্যাপী যাতে আন্দোলন গড়ে ওঠে, এটা কিন্তু আমরা শুরু করেছিলাম। তারপর সেই ইতিহাস মানে ডিটেলসে বলছি না, এটা কি 2024 লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে হয়েছিল? তারও আগে থেকে। এটা শুধু ইলেকশন কেন্দ্রিক না, আমরা ইলেকশনকে কেন্দ্র করে না, টোটাল দেশের মধ্যে যে বিজেপির উত্থান, তাকে ফাইট করার জন্য, তাকে ফাইট করে দেশব্যাপী একটা ঐক্যবদ্ধ করা। এবং কলকাতার দিল্লিতে তালকাটা যে স্টেডিয়ামে, সেখানে কিন্তু ওইখানে সম্মেলন করে এরকম ধরনের ঐক্য হয়েছিল। এবং অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করলাম, পরে সেই ঐক্যকে রক্ষা করলো না। আমাদের হঠাৎ করে আমাদের হচ্ছে এই এসইউসিআই বাদ দিয়ে কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া করে তারা ঐক্য গঠনের দিকে যান। মানে আপনি সিপিএম এর কথা বলছেন? ওই ওই এই যে বাদ বাকিরা এখন তাতে সিপিএম এর সঙ্গে আর কে আছে আমরা জানি না, সেই পয়েন্টে বলছি না, সিপিএম তো নেতৃত্বে ছিল। তাহলে এইটা আমরা অদ্ভুতভাবে অবাক হয়ে গেলাম। অথচ আমরা বিশ্লেষণ করে যদি দেখি যে আজকে বিজেপিকে যদি ফ্যাসিস্ট ধরা হয়, তাকে যদি সাম্প্রদায়িক ধরা হয়, আজকের কংগ্রেসও অসাম্প্রদায়িক তারা বলছে। কংগ্রেসের সাম্প্রদায়িকতার প্রশ্নে আমাদের তার যে মূল, আজকের ওই বাবরি মসজিদের তালা খুললো কে? হ্যাঁ, তখন তো নরসিংহ রাও প্রধানমন্ত্রী, রাজীব গান্ধী তো খুললো। তাহলে আজকে যে বিভিন্ন ভাগলপুরের দাঙ্গা থেকে শুরু করে, শিখ দাঙ্গা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, তাহলে এইটা কংগ্রেস কি কম করেছে? কংগ্রেস কি টাডা, নাসা, আসপা এরকম ধরনের যে কালা আইন তারা কি চালু করেনি? আজকের বিজেপি সেটাকে আরো কংক্রিটভাবে আরো মানে কংক্রিটাইজ করছে। কিন্তু এইটা তো কংগ্রেসও করেছে, এখানে জরুরি অবস্থা জারি করেছে। তাহলে সেই কংগ্রেসকে আমাদের চিনতে কি ভুল হয়? সেই কংগ্রেস তো এদেশের শিল্পপতি, বৃহৎ শিল্পপতি, পুঁজিপতিদের দল। তাহলে তাকে যদি অসাম্প্রদায়িক বলে শুধুমাত্র দু একটা সিটের আকাঙ্ক্ষায় তাদের সঙ্গে জোট করলাম, এটা আমাদের কাছে খুব বেদনা। সেই জন্য আমরা, আমাদের দল বাধ্য হয়েছি, আমরা ঐক্যবদ্ধভাবে বামপন্থার সত্যিকারের মর্যাদা রক্ষা করার জন্য এককভাবে লড়াই করতে আমরা বাধ্য হয়েছি। এটা হচ্ছে, আমি বলছি এই লোকসভা নির্বাচনে, দেশের নির্বাচন, বিজেপির বিরুদ্ধে আপনাদের তো নিশ্চয়ই বক্তব্য আছে।
আমি বলছি যে তৃণমূলের সম্পর্কে আপনাদের অবস্থানটা কি, একদম সুস্পষ্ট অবস্থানটা কি এই মুহূর্তে? তৃণমূল আজকে বলেছি এই সমস্ত দলগুলো তো এদেশের শিল্পপতি পুঁজিপতি দল, সে বৃহৎ হোক আর ক্ষুদ্র ক্ষুদ্র হোক, তার ফলে আমরা এই তৃণমূলকে সে এর আগেও আমরা যে ঐক্য করেছিলাম সেখানে সোনার বাংলা গড়ে দেবে বলে আমরা মনে করিনি। একটা বিশেষ প্রেক্ষাপটে সেই ব্যাখ্যা আমরা করেছি। ওই প্রসঙ্গে আসবো, আপনি এইটা বলে যাই হোক, এটার আমরা সেই জন্যই তো দুটো দলকে ফাইট করার জন্যই কিন্তু আমরা এককভাবেই লড়ছি, এই দুটোকেই আমরা সমানভাবে দেখছি। মানে আপনারাও কি বামফ্রন্টের মতো মনে করেন যে সিপিএম আর বিজেপি আর তৃণমূল একই মুদ্রার এপিটোপিট? হ্যাঁ, একেবারে। আজকে ধরুন না, আজকের যে বামফ্রন্ট সরকার আমি বলছি যেভাবে চুরি দুর্নীতি, মানে আজকের যে চুরি দুর্নীতি দেখছেন, তার শুরুটা তো যদি বিশ্লেষণ করি সমস্ত প্রশ্নে বামফ্রন্ট সরকার করেছিল, তার সেই চটিটা পড়েছে এখন তৃণমূল। তার ইন্টেনশনটা বেড়েছে, তার ব্যাপ্তিটা বেড়েছে, এমনকি আজকে বিজেপিও যদি এখানে আসে দেখা যাবে যে আরো ভয়ানক হবে। না, আমি বলছি তত্ত্বগতভাবে আপনি বলছেন যে বিজেপি বৃহৎ পুঁজিপতিদের দল, তৃণমূল ক্ষুদ্র পুঁজিপতিদের দল, এই অর্থে তারা একই মুদ্রার এপিটোপিট। আমি ঠিক ওইটা বলছি না, আমি বলতে চাইছি এই যে বামফ্রন্ট একটা অভিযোগ করে বা কংগ্রেসও ইদানিংকালে করছে, পশ্চিমবঙ্গের কংগ্রেস, দেশের কংগ্রেস নয়, সেই অভিযোগটা হচ্ছে যে বিজেপির সঙ্গে তৃণমূলের একটা আন্ডার কারেন্ট আছে, একটা সেটিং আছে ভেতরে ভেতরে, এই জন্য তদন্ত প্রক্রিয়া স্লথ হয়ে যায়, এই জন্য মমতা ব্যানার্জি মাঝে মাঝে দিল্লি উড়ে গিয়ে কখনো মোদির সঙ্গে কখনো অমিত শাহর সঙ্গে বৈঠক করার পরেই অভিষেক ব্যানার্জি আর ডাক পান না। এই যে সেটিং এর অভিযোগটা বামেরা করছে, মানে বামফ্রন্ট করছে, আপনারা কি এই সেটিং এর তত্ত্বটা বিশ্বাস করেন? এখন সেটিং কি হচ্ছে জানি না, এখানে একটা বোঝাপড়া তো আছেই, কারণ এই যে কথাটা বললেন যে এই যে ইডি সিবিআই তাদের তদন্তের যে ঢিলেমি, যে তাদের যে টালভাবনা, এটা দেখে আমাদের বিভিন্ন সময় মনে হয়েছে যে এদের মধ্যে একটা বোঝাপড়া আছে। এক সময় তো বিজেপির সঙ্গেও তৃণমূল ছিল, মমতা ব্যানার্জি ছিল, তার ফলে এই সমস্ত দলের সঙ্গে বোঝাপড়া থাকবে না, এমনকি এই সমস্ত আর অন্যান্য দলগুলোর মধ্যে বোঝাপড়া থাকবে না, এটা অস্বাভাবিক কিছু। আপনার চোখে পড়েছে কিনা জানি না, নিশ্চয়ই পড়েছে। গতকাল গান্ধীনগর লোকসভা আসনে অমিত শাহ মনোনয়নপত্র পেশ করেছেন, ওখানেই উনি দাঁড়ান, ওখানকার এমপি। তা মনোনয়নপত্র পেশ করার পরে উনি ইন্ডিয়া টুডের সাংবাদিককে একটা ইন্টারভিউ দিয়েছেন। তা সেই ইন্টারভিউটা আমি আজকে শুনছিলাম দুপুরবেলা, তোতে একটা খুব তাৎপর্যপূর্ণ কথা তিনি বললেন ওই ইন্টারভিউতে, যখন সাংবাদিক তাকে প্রশ্ন করলো যে তৃণমূলের সঙ্গে আপনাদের তো পশ্চিমবঙ্গে লড়াই, তা আপনারা কতগুলো আসন পাবেন? তো অমিত শাহ দেখলাম একদম স্মার্টলি উনি যেভাবে বলেন যে আমরা 30টা পাবোই, 35টা হয়ে যেতে পারে। তখন বলছে তাহলে তৃণমূল শেষ হয়ে যাবে। তখন অমিত শাহ হাসতে হাসতে একটা কথা বললেন, শেষ কেউ হয় না, আমরা বাড়বো। তো এই কথাটা কিন্তু এটা খুব তাৎপর্যপূর্ণ যে একটা, মানে যদি বামপন্থী দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি, যে একটা বৃহৎ পুঁজিপতিদের স্বার্থরক্ষাকারী দল, সে কিন্তু সবসময় চায় যে আমার কিছু লেজুর, আমার কিছু মানে এই খয়ের খাঁ টাইপের লোকজন নিচুতলায়, আঞ্চলিক দল, যারা আমার কোনো না কোনো স্বার্থরক্ষায় কাজে দেবে, তাদেরকে একটু জলসার দিয়ে বাঁচিয়ে রাখা। যাই হোক, আমি এবার ওই প্রসঙ্গটায় আসছি, ওটা একটুখানি অপ্রিয় প্রসঙ্গ। যাই হোক, আমি বলছি যে দেখুন, সিপিএম যে মূল অভিযোগটা তৃণমূলের বিরুদ্ধে করে যে বিজেপি বিরোধী লড়াইয়ে তৃণমূল বিশ্বাসযোগ্য নয়, তার কারণ হলো এই তৃণমূল বিজেপির সঙ্গে ঘর করেছে, একই মন্ত্রিসভায় ছিল, এইটা হচ্ছে মূল অভিযোগ। এই জন্যে ইন্ডিয়া জোটে থাকলেও তাদের মধ্যে কোনো জোট হয়নি। এখন প্রশ্ন হলো, আমার মনে এই প্রশ্নটা আসে যে আচ্ছা, এই যে তৃণমূলের বিরুদ্ধে সিপিএম অভিযোগ করছে যে তৃণমূল বিজেপির ঘর করেছে বলে তৃণমূল বিজেপি বিরোধী লড়াইয়ে বিশ্বাসযোগ্য শক্তি নয়, তাহলে এই তৃণমূল তো কংগ্রেসেরও ঘর করেছে, তাহলে কংগ্রেস কি করে সিপিএম এর কাছে বিশ্বাসযোগ্য হলো বিজেপি বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে? এখন প্রশ্ন হলো, আমি যে এখান থেকে যে প্রশ্নটা আমি আপনাকে করব সেটা হচ্ছে যে দেখুন, 1996 সালে একটা সুযোগ এসেছিল গোটা দেশের সামনে, বামপন্থীদের সামনে তো বটেই, যেটা হচ্ছে যে কমিউনিস্টরা হবে দেশের সরকার পরিচালনার মূল চালিকা শক্তি, জ্যোতিবাবু হবেন প্রধানমন্ত্রী, কিন্তু তার দল আমরা জানি তাকে প্রধানমন্ত্রী হতে দিল না,
এবং তিনি সেটাকে ঐতিহাসিক ভুল, কোট আনকোট ঐতিহাসিক ভুল আখ্যা দিয়েছিলেন, যেটা বহু চর্চিত, এ নিয়ে বহু আলোচনা হয়েছে। তা সেদিনে সিপিএমের সরকারে যোগ না দেওয়াটা যেমন ঐতিহাসিক ভুল ছিল। আমি যে এবারে অপ্রিয় প্রশ্নটা আপনাকে করব, সেটা হচ্ছে 2009 সালে এই যে তৃণমূলের সঙ্গে জোটবদ্ধ হয়ে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে জয়নগর আসনে তরুণ মণ্ডলের নির্বাচিত হয়ে সংসদে যাওয়া, এটাকে কি এখন এসইউসিআই একটা ঐতিহাসিক ভুল বলে মানে? না, এসইউসিআই এটাকে তখনকার সিদ্ধান্তটাকে সঠিক বলি মানে, এখনো মানে। মানে সেই সময়ের পরিপ্রেক্ষিতে সঠিক ছিল, এখন আর ছিল সঠিক নয়। না, এখনো সেটা মনে করে। মানে তখনকার প্রেক্ষাপটে ওটা ওই সিদ্ধান্তটা সঠিক ছিল, মানে এখনো মনে করে। তখনও মনে করতো তো বটেই, এখনো সেটা মনে করে। এখনো সেটা মনে করে। কারণটা এইখানেই, দেখুন আমরা তৃণমূলের সঙ্গে গেলাম কেন, এটা কিন্তু বেসিক কোশ্চেন। তৃণমূলের সঙ্গে গেলাম এক কথায় যদি উত্তর হয়, বামপন্থাকে রক্ষা করার জন্য। বিষয়টা কেন, কথাটা বলছি কেন না, আজকে সিপিএম যা কিছু করছে মানুষ, সাধারণ মানুষ জানে কি, পুরো বামপন্থী দেওয়া। মানে সিপিএম যা কিছু করবে, ভালো যদি করে সেটা বামপন্থীরা করছে, আবার খারাপ যদি কিছু করে বামপন্থীরা করছে, তার দায়টাও তাদের মার্ক্সবাদীরা করছে, লেনিনবাদীরা করছে। এই জায়গাটায় এখানে সিপিএম আমাদের দেশে এমন ভাবে জায়গা করে নিয়েছে, সেখানে সবাই বামপন্থী দল হিসেবে এটি মনে করে। তাহলে তার যা কিছু ভুল সবটাই কিন্তু বামপন্থার উপর, অর্থাৎ মার্ক্সবাদের উপর, অর্থাৎ লেনিনবাদের উপরই কিন্তু বর্তে যায়। এই জায়গাটা রক্ষা করার জন্যই কিন্তু বেসিক এক কথা উত্তর দিলাম। বিষয়টা কীরকম না, তখন এরা, আমরা এই এসইউসিআই দলের জন্ম কেন, এসইউসিআই দলের জন্ম তো 48 সালে। তার আগে তো অবিভক্ত সিপিআই, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া গঠিত হয়েছে। আমাদের এসইউসিআইয়ের ইতিহাসটা যদি বলি, খুব সংক্ষেপে যদি বলি, আমাদের এই দলের যিনি প্রতিষ্ঠাতা কমরেড দাস ঘোষ, তিনি 13 বছর বয়সে বাড়ি ছাড়লেন। বাড়ি ছেড়ে স্বাধীনতা আন্দোলনে একজন ভলেন্টিয়ার হলেন। এখানে এলেন, তখন অবিভক্ত বাংলা ছিল, লড়াই সংগ্রাম ছিল, বিভিন্ন অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত হয়ে লড়াই করতে কিন্তু জেলে গেলেন। বুঝতে পারছেন, 13 বছর বয়স মানে ক্লাস 8 পাস করা ছিল, মানে তথাকথিত একাডেমিক এডুকেশনও নেই। তিনি জেলের অভ্যন্তরে তীক্ষ্ণ জ্ঞানের চর্চা করার মাধ্যমে তিনি একটা জিনিস উপলব্ধি করলেন, যে আমরা যে লড়াই করছি, স্বাধীনতা আন্দোলন করছি, এত সত্যিকারের স্বাধীনতা হবে না। এই স্বাধীনতা আসবে, এই স্বাধীনতার পর আসবে ইংরেজরা চলে যাওয়ার পর এদেশের শিল্পপতি বুঝবে দেবে, তারাই ক্ষমতায় আসবে, তারাই ক্ষমতার বসনে বসবে। তাহলে শাসন শোষণের অবসান হবে না। তাহলে শাসন শোষণের অবসান যদি আসতে হয়, তাহলে লেনিনের নেতৃত্বে রাশিয়ায় যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লব করতে হবে, বিপ্লবী দল চাই। তিনি খুঁজতে থাকলেন, খুঁজলেন যে সিপিআই গঠিত হয়েছে, তার গঠন ইতিহাস জানলেন, বুঝলেন। বুঝেই তখনকার সময়ে একটাও সিপিআইয়ের মধ্যে খারাপ একজন পচা লোক ছিল না। কিন্তু তা সত্ত্বেও তিনি গঠন প্রক্রিয়া দেখে, লেনিনীয় পদ্ধতিতে গঠন প্রক্রিয়া হয়নি বলে এবং আরও কিছু বিষয় ঘেটে দেখলেন যে এই দলটা আর 5টা বুর্জোয়া দলের মতো নষ্ট হয়ে যাবে। খানিকটা মানে গণৎকারের মতো বলতে পারেন, মানে দিব্যচক্ষু দিয়ে বলতে পারলেন। ঘটনা আপনারা লক্ষ্য করুন, এই দলটা আস্তে আস্তে করে সেই ভেঙে 1964-তে ভেঙে গেল, সিপিএম হলো, তারপর নকশাল হলো, সমস্ত কিছু পরপর নকশালদের বহু গ্রুপ হলো। লক্ষ্য করেছেন তাহলে এই দলটা কিন্তু আজকের তারা আস্তে আস্তে করে, আমরা যুক্ত ফ্রন্টে জানি, আমি ওই পয়েন্টে যাচ্ছি না। তাহলে 77 সালে ক্ষমতায় এলো। 77 সালে ক্ষমতায় আসার পর তারা যেভাবে সরকার পরিচালনা করলো, দেখা গেল যে কংগ্রেস শাসন যেভাবে চলছিল, গণ আন্দোলনে যেভাবে লাঠিগুলি চলেছে, যেভাবে যে বলতো যে 1 পয়সা ট্রাম ভাড়া আন্দোলনের জন্য জ্যোতিপ্রকাশ আন্দোলন করছে, এবং তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করছে আপনারা 1 পয়সা ট্রাম ভাড়া বেড়েছে বলে এত আন্দোলন করছেন, তখন তিনি উত্তর দিচ্ছেন যে ট্রাম ভাড়াটা 1 পয়সা বাড়লো কি বাড়লো না বড় কথা নয়,
ওই 1 পয়সাটা কার পকেট কেটে কার পকেটে যাচ্ছে এটাই হচ্ছে বড় কথা, না বিচার্য বিষয়। তাহলে তিনি কিন্তু ক্ষমতায় এসে বাসের ভাড়া 1 লক্ষে 50 পয়সা, 1 টাকা, আরও বিভিন্ন সময় বাস ভাড়া আন্দোলনের ইতিহাসটা আপনারা জানেন, শিবসেনা দল কীভাবে 80-র দশকে কীভাবে লড়াই করেছে। তাহলে তারা কিন্তু ক্ষমতায় এসে গণ আন্দোলনকে দমন করা এবং এইভাবে যেভাবে এই যেটা উদাহরণ হিসেবে বললাম বাস মালিকদের স্বার্থ রক্ষা করা, এদেশের সিন্ডিকেট রাজ কায়েম করা, আস্তে আস্তে করে সমস্ত তাদের বামপন্থী এইগুলোকে নষ্ট করে দেবে। অর্থাৎ দলের মধ্যে যে বামপন্থা চর্চা করা এবং এতে সাধারণ তাদের কর্মীদের মধ্যে টিউন করা, বামপন্থার মার্ক্সবাদকে হাইলাইট করা, তার যে গরিমা যে লিপ্ত ইতিহাস সেটাকে তুলে ধরা এবং তাদেরকে বিপ্লবী হিসেবে উদ্বুদ্ধ করা, সেটা কিন্তু করলো না। কিভাবে ক্ষমতায় যেতে হবে আর 5টা দল যেমন করে সেইভাবে সেই পঙ্কে কিন্তু পড়ে গেল, সেই ট্যাপে পড়ে গেল এবং সেভাবে কিন্তু জনবিরোধী নীতিগুলো চলতে থাকলো। চলতে চলতে আপনারা জানেন যে সিঙ্গুর এবং নন্দীগ্রামে লড়াইটা এসে গেল, সেখানে কিন্তু ডাইরেক্টলি ওই শিল্পপতিদের স্বার্থ রক্ষা করার জন্য দাঁড়িয়ে গেল এবং দাঁড়িয়ে যাওয়ার পর সেখানে কিন্তু লাঠিগুলি চলল, কিন্তু কিভাবে দমন হয়েছে সেটা জানেন। আজকে সন্দেশখালীতে এই ঘটনাটা ঘটছে, এই ঘটনা তো অলরেডি সিন্ধুনদীতেও ঘটেছে, সিন্ধুনদীতে এই ঘটনা ঘটেছে। তাহলে আজকে গণ আন্দোলন যেভাবে তারা দমন করলো, যে পন্থায় যেভাবে নারী ধর্ষণ করে এবং বিভিন্নভাবে গণ আন্দোলনকে দমন করলো, তার তখনই আমাদের দল এতদিন কিন্তু বিভিন্ন সময় আমরা এতটা ভাবে এই দল ক্ষমতায় চলে যাক এটা আমরা চাইনি, কিন্তু ওই ঘটনার পর বামপন্থার মর্যাদা রক্ষা করার জন্য এই সিপিএমকে এই ক্ষমতায় রাখা যায় না, তখনই কিন্তু সিদ্ধান্ত দিলাম যেন তোমার প্রকারে একে সরাতেই হবে। তখনই কিন্তু আমরা আহ্বান দিলাম এবং সেভাবেই কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে একে কিন্তু হটানোর একটা চেষ্টা করলাম। সেখানে কিন্তু 2টো শর্ত ছিল। কিন্তু আমরা বলেছিলাম যে বিজেপি এবং কংগ্রেসের সঙ্গে সমদূরত্ব বজায় রাখতে হবে, বামপন্থার বিরুদ্ধে বিষোদ্গার করা চলবে না, মার্ক্সবাদ মুর্দাবাদ এটা বলা চলবে না, মার্ক্সবাদ এই স্লোগান দেওয়া চলবে না। এই সমস্ত শর্ত নিয়েই কিন্তু আমরা ঐক্যে গিয়েছিলাম। এটা হচ্ছে তৃণমূলের সঙ্গে, হ্যাঁ তৃণমূলের সঙ্গে। এইটাই কিন্তু এক কথায় ওই যে কথা শুরু করেছিলাম যে বামপন্থার মর্যাদা রক্ষা করার জন্যই কিন্তু আমরা তৃণমূলের সঙ্গে গিয়েছি, কারণ তৃণমূল ক্ষমতায় গেলেই তার আসল রূপটা খুলে পড়বে। তখনই কিন্তু আজকে দেখতে পাচ্ছেন জনগণই জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং আমরাই প্রথম এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মাঠে ময়দানে দাঁড়িয়ে আমরা লড়াই শুরু করলাম। পাসপোর্ট এই পর্যন্ত যখন পাসপোর্ট আমরাই তো করলাম, বিদ্যুৎ নীতি নিয়ে আমরাই তো করলাম, এখনো লড়াই করে যাচ্ছে। আচ্ছা নিখিলদা, একদম বাস্তবের একটা আমি আপনাকে বলছি, যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্যে দিয়েও আমি দেখেছি। সেটা হচ্ছে যে এসইউসিআই তো একটা বাম দল, কিন্তু আমি যত দূর খোঁজ খবর রেখেছি তাতে করে দেখেছি সিপিএম নেতৃত্ব কি পার্টি নেতৃত্ব কি সিপিএম পরিচালিত সরকার কোনোদিনই এসইউসিআইকে একটা বামপন্থী দল বলে মনে করতো না। বিভিন্ন লেখালেখিতে দেখেছি আগমার্কা কমিউনিস্ট কোট আনকোট এই কথাটা লেখা হতো। এসইউসিআইকে বাম দল বলে তারা মনে করতো না, এবং এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি জানি যে এটা খুব লজ্জার যে আপনারা যারা এসইউসিআই করেছেন, আপনাদের বহু কর্মী এবং আপনিও সম্ভবত, আমি যদি খুব ভুল না করি, বিভিন্ন সময়ে সিপিএমের হাতে নিগৃহীত হয়েছেন, আমি যতটুকু খোঁজ রেখেছি, বা আপনাদের কর্মী বহু এক্ষেত্রে হয়েছে। শুধু এসইউসিআই বলে নয়, বাম ফ্রন্টের মধ্যে যে অন্যান্য বাম শরিক দলগুলো আছে, আমরা বলি বামফ্রন্ট সরকার, কিন্তু আমি যদি খুব ভুল না করি, আপনি আমাকে শুধরে দেবেন, সম্ভবত যে 7 বার বামফ্রন্ট সরকার তৈরি হয়েছিল তার মধ্যে মনে হয় একবার সিপিএম একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। 142টা না কটা ছিল 147-এর জায়গায় 5টা কম হয়েছিল, আর প্রত্যেকবারই সিপিএম একক সংখ্যাগরিষ্ঠ দল। এখান থেকে কিন্তু দুটো কথা আপনাকে স্বীকার করতে হবে। এক, যে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও কিন্তু সিপিএম কাগজে কলমে অন্তত শরিক দলগুলোকে রেখেছে সঙ্গে, তাদের তাড়িয়ে দেয়নি, তাদেরকে বিধানসভা লোকসভা নির্বাচনে আসন ছেড়েছে, তাদেরও
তাদের প্রতীকে লড়াই করার সুযোগ করে দিয়েছে। কিন্তু বহু জায়গায় আমরা দেখেছি, জয়নগর কুদ্দলিতে দেখেছি আরএসপির সঙ্গে সিপিএমের বিরোধ, আমরা কুচবিহারে দেখেছি ফরওয়ার্ড ব্লকের সঙ্গে সিপিএমের বিরোধ। তা এই যে বাম দলগুলোর মধ্যে একটা অন্তর্বিরোধ, এবং যেটা আজও অত্যন্ত প্রকট। দেখা যাচ্ছে যে পুরুলিয়াতে যেখানে ফরওয়ার্ড ব্লক ক্যান্ডিডেট দিয়েছে বিজেপির প্রার্থীর বিরুদ্ধে, সেখানে কংগ্রেসও ক্যান্ডিডেট দিয়েছে, অথচ ফরওয়ার্ড ব্লক উইথড্র করছে না। এরকম বহু জায়গায় হয়েছে। ঐক্যটা তো সার্বিক হয়নি, গোটা দেশে তো হয়নি, পশ্চিমবঙ্গেও হয়নি। তা এই যে বামেদের অন্তর্বিরোধ বলতে আমি বলছি ভারতবর্ষের প্রায় সমস্ত বামপন্থী দলগুলো, তারা তো একটা অন্য মত, অন্য পথ, অন্য ধারার দল। তাহলে তারা এই যে একজোট হতে পারছে না, শুধু তত্ত্বকথা আর দর্শনের মধ্যেই যে তাদের চিন্তা ভাবনা কাজকর্মগুলো সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, তার যে কোনো বাস্তব ইমপ্লিমেন্টেশন আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এটাকে কি দায়ী করা যায় না যে এই বিজেপির মতো ফ্যাসিস্ট বা কংগ্রেসের মতো ক্রনি ক্যাপিটালিস্টদের যে দল, এদের যে এই উত্থান আজকে গোটা ভারতবর্ষ। আজকে আপনি দেখুন, সিপিএম 34 বছর ক্ষমতায় থাকার পরেও এই কেরালা, ত্রিপুরা আর পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু বিস্তার লাভ করতে পারল না। গোটা ভারতবর্ষে কি খেটে খাওয়া মানুষ, একদম প্রান্তিক অংশের মানুষ, যে বামপন্থী দল শ্রেণীর রাজনীতির কথা বলে, এই মানুষই তো সংখ্যায় বেশি। তাহলে বাম দলগুলোর বা বাম রাজনীতির বিস্তার হচ্ছে না কেন? এটার কি বামপন্থী দলগুলোর একটা রিভিজিট করা উচিত না? এটা নিয়ে আর একটা বিরাট বড় ইন্টারভিউ হয়ে যেতে পারে শুধু এই তাত্ত্বিক আলোচনা নিয়ে। যাক, সে প্রসঙ্গে আমি আসবো না, অন্যদিন বসা যাবে দুজনে। আজকে একদম পুরো নির্বাচন ভিত্তিক ব্যাপার নিয়ে আলোচনা করছি। আবার আমি একদম সেইখানেই ফিরে আসি, একদম শেষে চলে এসেছি। সেটা হচ্ছে একদম মানে আমি হ্যাঁ, এই যে শুরুতে করেছিলেন ওই প্রসঙ্গ বলবো যে ওনারা কোনোদিনই আমাদের বামপন্থী দল হিসেবে মনে করেনি, মার্কা কমিউনিস্ট বলে মনে করেছি। এটা কারণ আছে, এই ইতিহাস আছে। ছোট্ট করে বলছি, আমরা তো এক সময় একমাত্র বামফ্রন্টে কোনো সময় ছিলাম না, যুক্ত ফ্রন্টের সময় ছিলেন যখন অজয় মুখার্জি মুখ্যমন্ত্রী ছিলেন। যুক্তফ্রন্ট 67 এবং 59 সাল। তখন আমাদের এই দেশ, আমাদের মন্ত্রী হয়েছিল সুবোধ ব্যানার্জি, জনপ্রিয় নেতা সুবোধ ব্যানার্জি। তিনি কিন্তু শ্রমমন্ত্রী ছিলেন। একটা বিপ্লবী দল ক্ষমতায় গেলে কোন দৃষ্টিভঙ্গিতে পরিচালিত হয় সেটা কিন্তু তিনি দেখিয়েছেন। এই ইতিহাস কিন্তু আছে। যারা মনে করে যে এই দলটা ক্ষমতায় যেতে পারেন বলে বড় বড় কথা বলছি, এরা ক্ষমতায় পাঠিয়ে দাও, এরা আর 5টা দলের মধ্যে না। হ্যাঁ, এটা অনেকেই বলে। আমরা কিন্তু ক্ষমতায় গিয়েছি, যুক্তফ্রন্টে ছিলাম, আমাদের মন্ত্রী ছিল, এবং সে মন্ত্রী কিভাবে একটা বিপ্লবী দল ক্ষমতায় গেলে কিভাবে পরিচালিত হয় তার ছোট্ট উদাহরণ, কিছু দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেছিলেন ওখানে গিয়ে, বলছে ন্যায়সঙ্গত গণ আন্দোলনে পুলিশ যাবে না। সেই জন্য বিভিন্ন জায়গায়, বিভিন্ন কলকারখানায় ধর্মঘট শুরু হলো, ঘেরাও শুরু হলো। ন্যায়সঙ্গত আন্দোলন চলছে, সেখানে পুলিশ যাচ্ছে না। তারা শ্রমিকরা উৎসাহিত হয়ে ঘেরাও করছে, ঘেরাও হিসেবে, ঘেরাও মন্ত্রী হিসেবে পরিচিত হলেন। ইতিহাস হচ্ছে অক্সফোর্ড ডিকশনারিতে ঘেরাও শব্দটা ইংরেজি ইনক্লুড হলো ওই সময় থেকে। আচ্ছা, তাহলে এইটাই হচ্ছে ইতিহাস। তাহলে একটা বিপ্লবী দল সে ক্ষমতায় থেকে কার স্বার্থ রক্ষা করবে? এদেশের শিল্পপতি পুঁজিপতিদের, না সাধারণ গরিব মানুষের, শ্রমিক শ্রেণী? এই দৃষ্টান্ত কিন্তু স্থাপন করেছে। তারা বুঝে নিয়েছে, মানে সিপিএম তো বুঝেছেই, এদেশের শিল্পপতি পুঁজিপতিরাও বুঝে নিয়েছে এই দলের চরিত্রের কোথায়। তারা কিন্তু আকারে ইঙ্গিতে তাদেরকে সিগন্যাল দিয়েছে। সেই জন্য কিন্তু আমাদেরকে পরে জ্যোতিবাবু ওখানে ঘোষণা করলেন রেডিওতে, মানে 69 সালের পর, হ্যাঁ, আর ডিটেলসে বলছি না, তিনি বললেন যে এবারে বামফ্রন্টের আর এসুলসাই থাকছে না, জঙ্গলের রাজত্ব আর হবে না। এইভাবেই কিন্তু তিনি কার উদ্দেশ্যে বলেন? দেশের শিল্পপতি পুঁজিপতিদের বললেন যে এবার আমাদেরকে ক্ষমতা নিয়ে এসো, তারপরে আমরা দেখবো তোমাদের কতটা কি করতে পারি। এটা হচ্ছে ব্যাপার, বেসিক জায়গার কিন্তু এটা। আমাদের এইটা গুলিয়ে ফেললে হবে না। এই সমস্ত দলগুলোর নামেই যা থাক, ঝান্ডা যাই থাক, তারা কিন্তু শিল্পপতি পুঁজিপতিদের এজেন্ট। এই জায়গাটা বুঝতে হবে। এইটা একটা চরিত্র, একটা গাছের চরিত্র দেখে যেমন করে কি ফল ফুলবে সেটা বোঝা যাবে,
যেমন শিবদাস ঘোষ বলেছিলেন, ওই সিপিআই থেকেই বলেছিলেন যে কি ফল ফলবে। তেমনিভাবে এই এসইউসিআই এই দলের জাতটাকে চিনে বুঝতে হবে এই দলটা কোন শ্রেণীর স্বার্থ রক্ষা করবে, এমন এসব পরীক্ষাও আমরা দিয়েছি। আচ্ছা, আর দুটো প্রশ্ন করব ছোট ছোট। হ্যাঁ। সেটা হচ্ছে যে একদম আশু প্রশ্ন। প্রথমটা হচ্ছে, দেখুন, আপনাকে যদি একটা ওয়ান লাইনার দিতে বলা হয়, মানে এক লাইনে পশ্চিমবঙ্গের নির্বাচকদের কাছে এবং একজন প্রার্থী হিসেবে উলবেড়িয়া লোকসভা কেন্দ্রের, আপনাকে যদি একটা ওয়ান লাইনার বলা হয়, যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিলে আপনি ভালো বুঝতে পারবেন। দেখবেন ইদানিংকালে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা প্রত্যেকটা জনসভায় একটা কথা বলছেন, নো ভোট টু মমতা। মমতা ব্যানার্জিকে ভোট দেবেন না। এর থেকে সাধারণ ভোটার এই সিদ্ধান্তে আসতে পারে যে ঘাসফুল ছাড়া অন্য যে কোনো প্রতীকে আমি দিতে পারি। সিপিএম সে কথা বলছে। সিপিএম বলছে তৃণমূলেও নয়, বিজেপিতেও নয়, যেখানে যেখানে আমরা আছি আমরা, যেখানে যেখানে আমরা নেই কংগ্রেসকে দাও। কংগ্রেস পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে বলছি, অধীর চৌধুরী তো নিজে কাস্তাতুরি তারা ফ্ল্যাগ গলায় লাগিয়ে মোহাম্মদ সেলিমের সঙ্গে তার মনোনয়ন জমা দেওয়ার মিছিলে হাঁটলেন, দেখলাম টিভিতে। তাহলে প্রত্যেকটা দলের অবস্থান মোটামুটি পরিষ্কার। সিপিএম বলছে যে কংগ্রেসের প্রতীকে দিতে পারো, বাম প্রতীক থাকলে বাম প্রতীকে দিতে পারো, অন্য কোনো প্রতীক নয়। কংগ্রেসও তাই উল্টো কথা বলছে। তৃণমূল বলছে 42-এই আমরা গর্জন করছি, 42টা আসনে আমাকে দাও। এসইউসিআইকে যদি এরকম একটা এক লাইনে বলতে বলা হয় যে এসইউসিআই কাকে ভোট দিতে বলছে, এরকম এক লাইনে, এসইউসিআইকে ভোট দিতে বলছে, বাদ বাকি আর কাউকে না। না, কারণ এটা মানে ভোট ফর এসইউসিআই, ফর এসইউসিআই। কারণ এতক্ষণ যে আলোচনা করলাম, এই সমস্ত দলগুলো যাই ঝান্ডা থাকুক, যাই হোক, তারা তো একটাই দল, শিল্পপতিদেরই দল। আর এসইউসিআই দল শ্রমিক শ্রেণীর দল। তাহলে সে শ্রমিক শ্রেণীর দল বাদ দিয়ে আর কাকে ভোট দিতে বলবে? ঠিক। হ্যাঁ। আর একটা শেষ প্রশ্ন, আমি এটা একটু আপনাকে বলি যে এটার কিন্তু আপনি কোনো দয়া করে তাত্ত্বিক উত্তর দেবেন না। তাত্ত্বিক উত্তর নয়, কোনো ডিপ্লোম্যাটিক উত্তর নয়, আমি একদম বাস্তবের মাটিতে পা দিয়ে আপনাকে উত্তর দিতে বলছি। যে দেখবেন এখন এই যত প্রার্থীদের ইন্টারভিউ নিচ্ছে মিডিয়া বিভিন্ন জায়গায়, আমিও তো ইন্টারভিউগুলো শুনি, সব শেষে এই প্রশ্নটা করাই হয়। আমি সেই প্রশ্নটাই একটু অন্যভাবে করছি। আচ্ছা নিখিলদা, এটা ধরে নেওয়া যেতে পারে যে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন মানে জেতার জন্য করছেন। এখন প্রশ্ন হলো, ইদানিংকালে একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে, মানে ভারতবর্ষ তো বহুদলীয় ব্যবস্থা, নির্বাচন কমিশনের কাছে সব দলকেই একটা রেজিস্ট্রেশন নিতে হয় এবং ওই যে কিছু কিছু নিয়ম আছে, জাতীয় দল, আঞ্চলিক দল, একটা নির্দিষ্ট শতাংশ ভোট না পেলে জাতীয় দলের তকমা চলে যায়। যেমন আপনার চোখে পড়েছে কিনা জানি না, সম্প্রতি আমাদের কেরালার সিপিআইএম এর একজন কেন্দ্রীয় কমিটির নেতা, তার নাম হচ্ছে এ.কে. বালান, তিনি একটা হিসেব করে দেখিয়েছেন যে এবারে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া যে ক্রাইটেরিয়া, তাতে যদি সিপিআইএম গোটা ভারতবর্ষে অন্তত 11 জন এমপিকে না জেতাতে পারে, বা 6% ভোট যদি না পেতে পারে, বা অন্তত 4টি রাজ্যে রাজ্য দলের মর্যাদা যদি না পেতে পারে, এই তিনটের যে কোনো একটা ক্রাইটেরিয়া যদি মিট না করে, তাহলে জাতীয় দলের তকমা চলে যাবে এবং কাস্তে হাতুড়ি তারা, এই যে দীর্ঘ লালিত একটা প্রতীক, এই প্রতীকটা থাকবে না, তার বদলে বেঙ্গলিন হয়ে যাবে। এই জন্য সিপিএম নেতৃত্ব খুব আশঙ্কায়। তা যাই হোক, তাও কেন উলবেড়িয়াতে তারা প্রার্থী দিলেন না আমি তো অবাক। কিছু তো ভোট পেত। তো যাই হোক, সে প্রসঙ্গে যাচ্ছি না। তা আপনার এখানে নমিনেশন করা ক্যান্ডিডেচার, এটা ওই কারণে নয় তো? মানে আপনাকে আমি বাস্তবের মাটিতে পা দিয়ে উত্তর দিতে বলছি। আপনি নিজে কি মনে মনে বিশ্বাস করেন যে আপনি জিততে পারেন এই উলবেড়িয়া লোকসভা কেন্দ্র? আমরা জেতার, যে কথাটা বলেন, জেতার আকাঙ্ক্ষা নিয়ে আমরা নির্বাচনে লড়ছি। কিন্তু আমরা যদি নাও জিততে পারি, আমাদের যদি শক্তি বৃদ্ধি হয়, মানুষ বুঝবে যে আন্দোলনের শক্তি বৃদ্ধি হয়েছে, গণ আন্দোলনের শক্তি বৃদ্ধি হয়েছে, মানুষ শ্রমিক আন্দোলনের শক্তি বৃদ্ধি হয়েছে। আমি শ্রমিক আন্দোলনগুলো পরিচালনা করি, জানেন, সেখানেও আমরা শ্রমিকদের বলি যে আপনারা আমাকে ভোট দেবেন, জিতবো কি জিতবো না সেটা বড় কথা নয়। আমি জিতলে, আমার শক্তি বৃদ্ধি হলে আপনাদের সুবিধা হবে কি হবে না। তাহলে এসইউসিআই যদি শক্তি বৃদ্ধি হয়, এদেশের গণ আন্দোলনের শক্তি বৃদ্ধি হবে, এদেশের শ্রমিক আন্দোলনের শক্তি বৃদ্ধি হবে, এদেশে যে মার্ক্সবাদ লেনিনবাদকে উচ্চতায় তুলে নিয়ে যেতে চায়, সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে চায়, তার পথ সুগম হবে। আজকে যেভাবে
ফ্যাসিস্টিক কায়দায় গোটা দেশে যেভাবে বুর্জোয়ারা বিভিন্নভাবে আক্রমণ করছে সেগুলো প্রতিহত হতে পারে। এই জন্যই এসইউসিআই দলকে ভোট দেওয়া উচিত। তাতে একটা ভোট যদি বাড়ে তাহলে আন্দোলনের পক্ষে তো ভোট পারলো, শ্রমিক আন্দোলনের পক্ষে তো ভোট পারলো। ঠিক ঠিক ঠিক। নমস্কার, আপনারা এতক্ষণ শুনলেন আমাদের সাক্ষাৎকার। বিষয়টা হলো এসইউসিআই এর কর্মী নেতৃত্ব এদের সম্পর্কে যদি আপনারা একটু খোঁজখবর নেন, আমি অনেক ব্যক্তিগতভাবে এনাদের সঙ্গে অনেক মেলামেশা করেছি, দীর্ঘদিন এনাদের দেখেছি, গোটা রাজ্য জুড়েই আমি বলছি। আপনারা যদি এই দলটা কর্মী বাহিনী, যারা কর্মী আছে, যারা নেতৃস্থানীয় আছে, তাদের সম্পর্কে একটু খোঁজখবর নেন, আমি দেখেছি কি অনাড়ম্বর জীবনচর্যা এদের, একটা আদর্শের জন্য এনাদের কি ডেডিকেশন চোখের সামনে দেখেছি। হ্যাঁ, বর্তমানে যে ভোটের রাজনীতি, যে ভোটে জেতার রাজনীতি, এ দল থেকে ও দল, এই যে জঘন্য একটা রাজনৈতিক অবনমন আমরা চারিদিকে দেখছি, তার ঠিক একদম বিপরীত মেরুতে একা কুম্ভ হয়ে সেই বাঁশের কেল্লা দিয়ে তিতুমিরের গড় রক্ষা করার মতো এই এসইউসিআই বলে এই দলটি কিন্তু আজও আদর্শ নিষ্ঠতার সঙ্গে, এটা স্বীকার করতেই হবে, ভারতবর্ষের রাজনীতিতে এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই তথাকথিত যে মূলধারার রাজনীতি, তার সুন্দর মুখে একটা ব্রণর মতো হয়ে আছে। একে অস্বীকার আপনি করতে পারবেন না। আপনারা যদি নিজেরাও খোঁজ নেন দেখবেন আজও যে শুধুমাত্র আদর্শের জন্যে, একটা রাজনৈতিক লক্ষ্যকে সামনে রেখে নিজের জীবনটাকে যে উৎসর্গ করে দেয়া যায়, ভোটে জিতবেন কি জিতবেন না সে তো মানুষ ঠিক করবে, কিন্তু একটা রাজনৈতিক আদর্শের জন্যে যে নিজের পুরো জীবনটাকে উৎসর্গ করে দেয়া যায়, সেটা যদি আপনারা এই এসইউসিআই এর সাধারণ থেকে সাধারণ কর্মী এদের সঙ্গে না মেশেন, এদের জীবনচর্যা না দেখেন, তাহলে মনে হয় উপলব্ধি করতে পারবেন না। অনেক ধন্যবাদ নিখিলদা আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য। আবার আপনার একটা পরবর্তীকালে ইন্টারভিউ নেওয়ার আমার ইচ্ছে রইল। ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।